আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। জামিন দিতে ঘুষ চাওয়ার অভিযোগ প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে, তদন্তে 5 সদস্যের কমিটি গঠন। জ্বালানি তেলের জন্য গ্রাহকের লাইন বাড়ছেই, ভারতের কাছে প্রতিশ্রুতির চেয়ে বেশি ডিজেল দাবি। ফ্যামিলি কার্ড পাওয়া পরিবারগুলোতে ঈদের আনন্দ, এপ্রিলে কৃষক কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। ইরানে হামলা আরও তীব্র করার ঘোষণা যুক্তরাষ্ট্রের, মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা জোরদার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের 1 কোটি টাকা ঘুষ দাবির কল রেকর্ড ফাঁসের বিষয়টি তদন্ত করবে প্রসিকিউশন। এজন্য 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সত্যতা প্রমাণ হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। অভিযোগের বিষয়ে সাইমুম রেজা আনুষ্ঠানিক বক্তব্য দেননি। 2024 সালে আওয়ামী লীগ সরকার পতনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নেতৃত্বে 17 জন প্রসিকিউটর কাজ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পরিবর্তন আসে, সরিয়ে দেয়া হয় তাজুলকে। একটি ফোন কলের রেকর্ড ফাঁস হওয়ার খবর ঘিরে এখন আলোচনায় প্রসিকিউশন। কলটি সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বলে অভিযোগ উঠেছে। কলের রেকর্ড অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামে নিহত কলেজ ছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে তার স্বজনদের কাছে 1 কোটি টাকা ঘুষ চেয়েছেন তৎকালীন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। ফজলে করিম রাউজান থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি কারাগারে আছেন। আমি আপনাকে সরাসরি বলি, আমি কিছু একটা অ্যামাউন্ট এক্সপেক্ট করছি এখন। হ্যাঁ অবশ্যই আমি আসলে তুমি বলো, আমি ভেঙে ভেঙে হলো আমি পোষাবো আর কি। ওনার ব্যাপারে আমার একটা এক্সপেকটেশন থাকবে যে এই কল রেকর্ড ফাঁসের ঘটনায় বিব্রত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার তিনি হতাশার কথা ব্যক্ত করেন। যে নিউজটা আমরা পেয়েছি এটা একটা সিরিয়াস অভিযোগ। এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওটার কথা ছিল না। আজকে সকালবেলা যখন আমি এই নিউজটা আমার বাসায় আমি দেখলাম, তাৎক্ষণিকভাবে আমি আমার সব প্রসিকিউটরদেরকে বললাম যে আপনারা সকাল 9টার মধ্যে উপস্থিত থাকবেন। তিনি জানান, অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কোনো ছাড় দেওয়া হবে না। এই ঘটনার মধ্য দিয়ে আমি অতীতের সমস্ত কর্মকাণ্ড আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখব। আর ভবিষ্যতে আমাদের এখানে প্রসিকিউশনে যারা কাজ করতে চাইবেন তাদের কাছে পরিষ্কার বার্তা যে ভবিষ্যতে আমি যদি একটা শোতা পরিমাণ অভিযোগ যদি কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে পাই, তাহলে আপনি ধরে নেবেন পরের দিন তিনি আর আমার এখানে নাই। সাইমুম রেজা তালুকদার চলতি বছরের 9 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মঙ্গলবারও দিনভর জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষা। অনেকেই সেহরির পরই ঘর থেকে বেরিয়ে পড়েন। এই অবস্থায় ভারতের আসাম থেকে আজকের মধ্যে 5000 মেট্রিক টন ডিজেল আসছে বলে জানিয়েছে বিপিসি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি খাতে। মিলছে না পর্যাপ্ত অকটেন পেট্রোল ও ডিজেল। অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। মঙ্গলবারও সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের জন্য ভিড় করেন যানবাহনের চালকরা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির নির্দেশনা মেনে জ্বালানি বিক্রি করে পাম্পগুলো। আমি 1 ঘন্টা 40 মিনিট দাঁড়ায় তারপর আমি তেল পেয়েছি। আমি 5টার সময় বের হয়েছি, তারপরে তেজগাঁও লিং রোড আসলাম। বললো যে আমরা বসেছিলাম, সিরিয়ালে ছিলাম, বললো যে তেল নাই বলতে গাড়ি আসে নাই। হাফ অ্যান আওয়ারের উপরে লাইন ধরার পরে যখন প্রায় কাছাকাছি পৌঁছে গেছে, আমার সামনে আরও 10-15 জন হুন্ডা, ওই মুহূর্তে একটা ছোটো হ্যান্ডম্যাগ দিয়ে বললো যে তেল শেষ। বিপিসি নতুন এক নির্দেশে বলেছে, মহানগর এলাকায় রাইড শেয়ারিং মোটরসাইকেলে সর্বোচ্চ 5 লিটার পেট্রোল বা অকটেন নেওয়া যাবে। আমাদের যদি যারা আমরা বাইক রাইড করি তাদেরকে যদি ফুল ট্যাঙ্কি দেওয়া হয়, আমার মনে হয় এরকম যে লাইনগুলি হচ্ছে ফিলিং স্টেশনে সেই লাইনগুলি হবে না। 10 লিটার হলে কি, আসলে আমার বাসা হলো ধানমন্ডি 27-এ,
আমি উত্তরে যদি আসা যাওয়া করি 10 লিটারে কাভার হয় না। অতি লাভের আশায় এমনটা করা হচ্ছে, কারণ তারা সময়ে 2-1 ঘন্টা চালু রাখতেছে, আবার বলতেছে তেল শেষ। একটা তেলের গাড়ি ঢুকলে এত তাড়াতাড়ি ডিপো তেল শেষ হওয়ার কথা না। গুলশান লিংক রোডে হাতির ঝিল থেকে ব্যক্তিগত গাড়ির লম্বা লাইন। কেউ কেউ সেহরির পরই ফিলিং স্টেশনে হাজির হয়েছেন। সিয়ারি খাই আসছি, আইসা লাইনে দাঁড়ায় রয়েছি, এখন তেল পাইলে তেল বললাম, কয় তেল আইলে তেল দিমু, কয়টা আবার আইব, 4টার পরে কখন আর ঠিক নাই। এখন দেখা যাচ্ছে 1 গাড়ি তেল, 1 গাড়ি অকটেন, 1 গাড়ি ডিজেল। এখন দেখা যাচ্ছে 1 গাড়ি অকটেন 1 গাড়ি ডিজেল সিরিয়ালে, ওইখানে তো ধরেন আপনার হাজার হাজার গাড়ি। তো ওইখানে সিরিয়ালে যদি দেখা যাচ্ছে আমাদের আগে থাকে হয়তো একটু আগে আসবে, যদি পরে থাকে তাহলে হয়তো একটু পরে আসবে। চলমান জ্বালানি সংকট কাটাতে ভারত ও চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। দেশ দুটি ইতিবাচক সাড়াও দিয়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে জ্বালানি তেলের সংকট নেই, এই মুহূর্তে দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার তিনি আরও জানান, ভবিষ্যতে সংকট মোকাবেলায় প্রতিশ্রুতির চেয়েও বেশি জ্বালানি সরবরাহে ভারত সরকারকে অনুরোধ জানানো হয়েছে। দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে মঙ্গলবার নিজ দপ্তরে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি আছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ উদ্বেগ ও আতঙ্ক থেকেই পাম্পগুলোতে দীর্ঘ লাইন তৈরি করছে। আপাতত জ্বালানির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই সরকারের। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, জনগণের এই রমজান এবং ঈদের আনন্দ নির্বিঘ্ন করবার জন্য বর্তমানে গণতান্ত্রিক সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা সর্বতভাবে সচেষ্ট রয়েছি, সর্বোচ্চভাবে কাজ করছি। তিনি জানান, ভারত থেকে পাইপলাইনে নিয়মিত যে জ্বালানি তেল আসে তার থেকে বেশি দেওয়ার জন্য দেশটির সরকারকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি বিকল্প উৎস থেকেও আনার চেষ্টা করা হচ্ছে। প্রতি মাসে 15,000 টন ভারতের থেকে আসবার কথা। আমরা এখানে আজকেও আমাদের ভারতীয় হাইকমিশনার আসবেন, আমরা অনানুষ্ঠানিকভাবে তাদেরকে অনুরোধ করেছি যদি তাদের সুযোগ থাকে তারা যেন জ্বালানি সরবরাহ বাড়ানোর সুযোগ থাকলে একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রতিবেশী সংকটে পাশে দাঁড়ানোটাই স্বাভাবিক সৌজন্য এবং দায়িত্বশীলতার। সেই জায়গা থেকে আমরা তাদেরকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি সুযোগ থাকলে যেন তারা এই সরবরাহটা বাড়াবার চেষ্টা করে। এদিকে জ্বালানি প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের জ্বালানি সমস্যা নিরসনে পাশে থাকবে চীন। বাংলাদেশের সোলার এনার্জিতে বিনিয়োগে আগ্রহী চীন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে কিভাবে জ্বালানি সহায়তা দেওয়া যায় সেই বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দুই দেশের পারস্পরিক অবকাঠামো সহযোগিতার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান চীনা রাষ্ট্রদূত। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। জ্বালানির দাম বাড়ায় বাংলাদেশের আমদানি বিল বৃদ্ধি ও আমদানি নির্ভর মূল্যস্ফীতি বাড়তে পারে বলে আশঙ্কা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। মঙ্গলবার রাজধানীতে সিপিডি আয়োজিত 2026-27 অর্থ বছরে বাজেট সুপারিশশালা শীর্ষক বৈঠকে এই তথ্য জানানো হয়। বাজেটটি এমন একটি চ্যালেঞ্জিং সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে এখানে অর্থনৈতিক, দেশের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি, চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। মধ্যপ্রাচ্যে যে চলমান সংঘাত, এর ফলে যে জ্বালানি সরবরাহে একটা বিঘ্ন ঘটছে এবং এটা যদি বিঘ্ন ঘটতে থাকে তাহলে মূল্যস্ফীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে, কারণ আমরা জ্বালানি আমদানি করে থাকি। নারী প্রধান পরিবারের নামে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করেছে সরকার। প্রতিটি কার্ডধারী পাবেন মাসে 2,500 টাকা নগদ সহায়তা। মঙ্গলবার রাজধানীর বনানীতে টিএনটি খেলার মাঠে এই কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুবিধাভোগীর তালিকায় আছে 37,567 পরিবার। আগামী মাসে কৃষক কার্ড চালুরও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের 1 মাস পেরোনোর আগেই মঙ্গলবার চালু হলো ফ্যামিলি কার্ড। রাজধানীর করাইল, ভাসানটেক ও সাততলা বস্তির 15,000 নারী এখন থেকেই এই কার্ডের সুবিধা পাবেন। সকালে মোবাইল ফোনে সুবিধাভোগীদের কাছে অর্থ জমা হওয়া সরকারি বার্তা পৌঁছানোর পর অনুষ্ঠান স্থলেই এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মহাখালী সাততলা বস্তি থেকে থাকি। আমার 3 ছেলে মেয়ে। বড় মেয়ে
ক্লাস 9-এ পড়ে, ছোট ছেলে ক্লাস 6-এ পড়ে। আমি এই কার্ডটা পেয়ে অনেক খুশি। আপনি এই করা ল্যাপে টিপ দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, আমি পেয়ে গেছি। আমার এই টাকা দিয়ে আমি আমার সংসারের কিছুটা মুক্ত করতে পারবো, যে আমার স্বামীর পাশে দাঁড়াতে পারবো। একজনের ইনকামে আমরা চলতে পারি না। পারভিন বেগম নামের এক নারীর হাতে প্রথম ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। পরে আরও কয়েকজনের হাতে কার্ড তুলে দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের নারী সমাজকে ক্ষমতায়ন না করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সমগ্র বাংলাদেশে 14টি জায়গায় বা 14টি উপজেলায় এই কাজ শুরু হয়েছে। এর ভেতরে এই মুহূর্তে প্রায় 37,000 নারী অংশগ্রহণ করছেন। আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আছে। সরকার আগামী 5 বছরে 4 কোটি পরিবারের কাছে এই ফ্যামিলি কার্ড তুলে দেবে বলে জানান তারেক রহমান। প্রতিশ্রুতি অনুযায়ী দেওয়া হবে কৃষক কার্ডও। আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে 37,000 মানুষের কাছে, 37,000 নারীর কাছে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছে, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। পাইলট পর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য চলতি বছরের জুন পর্যন্ত 38 কোটি 7 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে 25 কোটি 15 লাখ টাকা সরাসরি নগদ সহায়তা হিসেবে সুবিধাভোগীদের কাছে যাবে। বাকি 12 কোটি 92 লাখ টাকা তথ্য সংগ্রহ, অনলাইন সিস্টেম তৈরি ও কার্ড প্রস্তুত সহ অন্যান্য কাজে ব্যয় হবে। শিমুল বাশার, দীপ্ত বার্তাকক্ষ। ইরান যুদ্ধ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র নয়, এই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান। ডোনাল্ড ট্রাম্পের শিগগিরই যুদ্ধ বন্ধের আশ্বাসের জবাবে এই হুঁশিয়ারি দিয়েছে ইরানের IRGC। তার আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের শুরু করা যুদ্ধকে ব্যর্থ হিসেবে আখ্যা দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইরানের খোমেইন শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলায় প্রাণ গেছে অন্তত 40 জনের। অপরদিকে বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থান করা হোটেলে হামলার দাবি করেছে ইরান। এছাড়াও ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে দেশটি। এই সব হামলায় ইরান হাইপারসনিক সহ 3 ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইরানের ওপর মার্কিন হামলা তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে সবচেয়ে বেশি ব্যয় করছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন মার্কিন গণমাধ্যমের মতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে প্রতিদিন ওয়াশিংটনের ব্যয় হচ্ছে 100 থেকে 200 কোটি ডলার। জানিয়ে মার্কিনীদের মধ্যেই বাড়ছে ক্ষোভ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ 10 দিন পেরিয়ে গেছে। এরই মধ্যে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত ব্যয় নিয়ে নানা মহলে চলছে আলোচনা বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এখনো খরচের হিসাব প্রকাশ করেনি, তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ইরান যুদ্ধে প্রতিদিন যুক্তরাষ্ট্রকে গড়ে গুনতে হচ্ছে 100 থেকে 200 কোটি ডলার। নিউ ইয়র্ক টাইমসের দাবি, যুদ্ধের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের মোট খরচ 600 কোটি ডলার। আর মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে পেন্টাগন প্রতিদিন 200 কোটি ডলারের কাছাকাছি খরচ করছে। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে যুদ্ধে প্রতিদিনের বাস্তবসম্মত ব্যয় 100 কোটি ডলারই হওয়ার কথা। বিপুল এই অর্থ ব্যয়ের অন্যতম কারণ যুক্তরাষ্ট্রের আধুনিক অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানি হামলার প্রতিহত করতে মার্কিন সেনারা যে মিসাইল ব্যবহার করছে তার প্রতিটির দামই কয়েক মিলিয়ন ডলার। পাশাপাশি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা শতাধিক যুদ্ধবিমান, নজরদারি বিমান, জ্বালানি ট্যাঙ্কার ও একাধিক বিমানবাহী রণতরীর পরিচালনাতেও বিপুল অর্থ ব্যয় হচ্ছে ট্রাম্পের। এরই মধ্যে পেন্টাগন 5,000 কোটি ডলারের একটি সম্পূরক বাজেটের প্রস্তুতি নিচ্ছে, যা ব্যবহৃত হবে ক্ষেপণাস্ত্র ও ক্ষতিগ্রস্ত সরঞ্জাম পুনঃস্থাপন ব্যয়।
বিশ্লেষকরা বলছেন আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের কয়েক মাস আগে এই বিপুল ব্যয় যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা ট্রাম্প ও রিপাবলিকানদের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। এবার আরএফএল ওয়ার্ড্রব ঈদ বাজার। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীতে জমে উঠেছে কেনাকাটা। বিভিন্ন বিপণী বিতানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিবার পরিজন নিয়ে পছন্দের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে ভিড় করছেন ক্রেতারা। রাজধানীর মার্কেটগুলোতে দোকানে দোকানে নতুন পণ্যের পসরা, ক্রেতাও রয়েছে বেশ। জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ার আগে ভাগেই অনেকে কেনাকাটা সেরে ফেলার দিকে নজর দিয়েছেন। আনন্দ ও উচ্ছ্বাস নিয়ে কেনাকাটা করছেন তারা। এবার ঈদকে ঘিরে নারীর পোশাকে এসেছে নানা বৈচিত্র্য। ফার্সি সালোয়ার কামিজ, পাকিস্তান ভারতীয় নকশা ও প্যাটার্নের নানা পোশাক, কুর্তি, সিঙ্গেল কামিজ, টু পিস, সারারা, গারারার দেখা মিলেছে দোকানগুলোতে। আমার আব্বু আমার দুই বোনের সাথে আসছি, আর মোটামুটি শেষই প্রায় কেনাকাটা। এর আগে জুতো কিনেছি, এখন জামা কিনতে আসছি। শপিং আসলে এখনো শেষ হয় নাই, আজকে আসছি, আরো কিছু শপিং বাকি আছে। যার যেরকম মনে করেন নেবে প্রাইস ওইরকম রিজনেবলের মধ্যেই আছে। আমার ছেলে মেয়ের জন্য কিছু জামা কাপড় কিনলাম, নিজেরটা এখনো শেষ করি নেই, মাত্র শুরু করলাম, আমাকে দিয়ে শুরু করলাম। দোকানিরা জানান ধীরে ধীরে ক্রেতা সমাগম অনেক বেড়েছে বিক্রিও। সবে বড়দের পর থেকেই খুব ভালো সেল দিচ্ছি এবং গতবারের তুলনায় এবার অনেক ভালো কালেকশনও উঠছে এবং সেলও ভালো হচ্ছে। ব্যবসা মোটামুটি খারাপ না, ভালোর দিকেই আছে এবং জিনিসপত্রের দাম ক্রেতাদের মানে কেনার ক্ষমতার ভিতরেই আছে। প্রায় 2 লাখ প্লাস হয়েছে এই সপ্তাহে, একটু তার থেকে একটু বেশি আশা করতেছি আমরা। প্রতিদিন সন্ধ্যা নামার পর বাড়তে থাকা ভিড় ও রঙিন পোশাকের সমারোহে জমে উঠেছে রাজধানীর মার্কেটগুলো। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার বাইরেও ফ্যামিলি কার্ড বিতরণ করেছে সরকার। মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেন মন্ত্রী এমপিরা। শিগগিরই সব অঞ্চলের মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। পাইলট প্রকল্পের আওতায় মঙ্গলবার প্রথম ধাপে বগুড়ার 544 জন নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়। জেলা সদরের শাখারী ইউনিয়নের গোপালবাড়ি গ্রামে কার্ড বিতরণ করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় 590 জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। মঙ্গলবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় সিটি কর্পোরেশনের 41 ওয়ার্ডে ফ্যামিলি কার্ড প্রকল্পের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। চট্টগ্রামে কার্ড পেয়েছেন 500 জন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। এ সময় বাঞ্ছারামপুর পৌর এলাকার 86 জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন তিনি। কিশোরগঞ্জের ভৈরবে 1010 জনের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের তুলাকান্দিতে কার্ড বিতরণ করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে 288টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ভোলা 4 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় শুরু হয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে 540 জন নারীকে এই কার্ড দেওয়া হয়েছে। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। সাভারে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলায় নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে ঈদযাত্রায় যানজটের শঙ্কা রয়েছে। এ বিষয়ে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। ফলে ওই অংশের বিভিন্ন স্থানের মূল সড়ক সরু হয়ে গেছে, আছে খানাখন্দও।
ফলে প্রতিদিনই হচ্ছে যানজট। বিশেষ করে বিকালের দিকে শিল্প কারখানা ছুটি হলে যানজটের মাত্রা বেড়ে যায়। এমন পরিস্থিতিতে ঈদ যাত্রা নিয়ে আশঙ্কায় আছে অনেকে। এখানে এলাকা কাজ হচ্ছে, আবার সিরাজগঞ্জ মোড়ে কাজ হচ্ছে, একটা টিপ মারতে হলে পরে 2 দিন লাগে যায়, 1 দিন লাগে যায়। চিন্তায় থাকে, আমার আছে 5 ঘন্টা 6 ঘন্টা বয়ে থাকা লাগে। 2-3 বছর যাবত এই রাস্তাটা সমস্যার মধ্যে আছে। আমরা যে ক্রসিং গুলাতে নর্মালি আমাদের জনবল থাকতো না, ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষকে নির্বিঘ্নে পৌঁছানোর জন্য আমরা কিন্তু অতিরিক্ত জনবল দেই। ঈদ যাত্রায় সড়কে যানবাহনের গতি স্বাভাবিক রাখতে নিজস্ব জনবল কাজ করবে বলে জানিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। আর পুলিশ বলছে, নবীনগর চন্দ্রা মহাসড়কে যানজট কমাতে অতিরিক্ত হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশ মোতায়েন থাকবে। বাইপাইল থেকে শ্রীপুরে পর্যন্ত ডিপ্লয় করেছি। 3টে শিফটে তারা কাজ করবে। দিনের বেলা বেশি থাকবে, রাত্রে বেলা কম থাকবে। আমরা আমাদের মতো করে এইটাকে আমরা একটা খুব সুন্দরভাবে আমরা যাতে জনগণ যেতে পারে কার্যক্রম আমরা হাতে নিয়েছি। জেলা পুলিশের সমন্বয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ সার্বক্ষণিক মনিটরিং করবেন এবং তারা ফিল্ডে থেকে আমাদের সাথে থাকবেন। আমরা ফিল্ডেই অভিযান অব্যাহত থাকবো। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন কর্মকাণ্ডের কারণে ঈদের আগে ও পরে সড়কে ভোগান্তি কমাতে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন। এখানে বিভিন্ন লেন বা রাস্তা যদি বন্ধ থাকতে হয়, এগুলি যত অল্প সময়ে বন্ধ রাখা যায়, উন্নয়ন কর্মকাণ্ডগুলি তাড়াতাড়ি সম্পন্ন করে, এইটার কোনো আসলে বিকল্প নাই। যেহেতু ঈদের সময় রাস্তায় বেশি চাপ পড়ে, সুতরাং ফ্লো যেন বাধাগ্রস্ত কম হয়। সাভারে নবীনগর চন্দ্রা মহাসড়ক ব্যবহার করে ঈদে বাড়ি যায় উত্তরবঙ্গের অন্তত 20 জেলার মানুষ। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। আশুলিয়ায় একটি অবৈধ জুস তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব 4-এর সদস্যরা। এ সময় নকল পণ্য উৎপাদন ও বিক্রয়ের দায়ে 50,000 টাকা জরিমানা সহ কারখানাটি বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার আশুলিয়ার পূর্ব বারুইপাড়া এলাকার ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ নকল জুস তৈরির সরঞ্জাম ও বিভিন্ন ব্র্যান্ডের লেবেল জব্দ করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতে কারখানাটিকে 50,000 টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি এই ঘটনায় কারখানা মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ম্যাজিস্ট্রেট। সাভার উপজেলার আশুলিয়ার বারুইপাড়া এলাকায় আমরা একটি অবৈধ জুস ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছি। র্যাব আমাদেরকে সহায়তা করেছে এক্ষেত্রে। এখানে আমরা বিপুল পরিমাণে অবৈধ জুস, বিএসটিআই এর অনুমোদন ব্যতীত জুস বা শিশু খাদ্য সেগুলো উদ্ধার করেছি। করে আমরা সেটা যথাযথভাবে জব্দ করে ধ্বংস করার ব্যবস্থা গ্রহণ করেছি। তাছাড়া আমরা সেখানে যাকে পেয়েছি, মালিককে, প্রধান যে মালিক, মূল মালিককে পাইনি, কিন্তু তার প্রতিনিধিকে পেয়ে তাকে জরিমানা করা হয়েছে। তীব্র জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহার এবং বাড়ি থেকে অফিস করার নির্দেশ দিয়েছেন থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির সরকার এই নির্দেশনার কথা জানায়। নির্দেশনার মধ্যে সরকারি কর্মচারীদের বিদ্যুৎ সংরক্ষণের পাশাপাশি তাদের বিদেশ ভ্রমণ স্থগিত এবং লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করতে বলেছেন। একই সাথে এখন থেকে দেশটির সরকারি কর্মচারীরা বাড়ি থেকে কাজ করবেন বলেও জানানো হয়। একই পরিস্থিতিতে ভিয়েতনামেও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করতে উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই বার্তা দেয়া হয়। খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল বাংলাদেশের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। মিরপুরে খেলা শুরু হবে বেলা 2:15টায়। এই সিরিজ দিয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চায় স্বাগতিকরা। অতিথিরাও বাজিয়ে দেখতে চায় তাদের তরুণ তুর্কিদের। পাক্কা 5 মাসের বিরতি শেষে আরেকটি ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। মাঝে টি-20 বিশ্বকাপ নিয়ে হয়েছে কত সব ঘটনা। সামনে একদিনের বিশ্ব আসরের প্রস্তুতি। মূল টুর্নামেন্ট খেলতে হলে থাকতে হবে সেরা 8-এ। তাই হাতে থাকা 22 ম্যাচের 15টি জিততে হবে ভালোভাবে। পরিসংখ্যান বলছে শেষ 3 সিরিজে একবারও 50 ওভার পুরোপুরি খেলতে পারেননি ব্যাটাররা। তবে এসবকে পাত্তা দিচ্ছেন না অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটসম্যানদেরকে বেশি রেসপন্সিবিলিটি নিতে হবে এবং আমার কাছে মনে হয় যে আমরা ভাবে প্ল্যানিং করছি। অবশ্যই টিমের যেটা বেস্ট কম্বিনেশন হয় সেটাই আমরা চেষ্টা করছি এবং সেটাই আমরা করব। কারণ এন্ড অফ দ্য ডে আমাদের রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। কারণ যেহেতু আমাদের সামনে ওডিআই ওয়ার্ল্ড কাপ, আমাদের র্যাঙ্কিংটাও খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে
পারফরমেন্সটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্লেয়ারের জন্য এবং চ্যালেঞ্জটা খুবই ইম্পর্টেন্ট। তারুণ্য নির্ভর এক দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। দলের একাধিক সিনিয়র ক্রিকেটারদের পরিবর্তে উদীয়মান নতুন 6 প্রতিভাকে বাজিয়ে দেখার লক্ষ্য সফরকারীদের। একই সাথে 11 বছর পর বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে এসেছে ম্যান ইন গ্রিনরা। সেবার বাংলা ওয়াশের কথা এখনো ভোলেননি তারা। এই সিরিজে নতুনদের সুযোগ করে দেওয়াটাই আমাদের লক্ষ্য। ঘরের মাঠে যে কোনো দলই শক্তিশালী, বাংলাদেশও তাই। আমরা এইসব নিয়ে ভাবছি না। মাঠের পারফরমেন্স বিচারে দুদলই অনেকটা সমানে সমান হলেও পরিসংখ্যান বিচারে 39 ওয়ানডেতে পাকিস্তানের জয় 34টি, বাংলাদেশের 5টি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। নারী এশিয়ান কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। পার্থে সোমবার সন্ধ্যায় উজবেকিস্তানের বিপক্ষে হেরে স্থানীয় সময় মঙ্গলবার সকালে দেশের উদ্দেশ্যে রওনা হন ঋতুপর্ণারা। থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ফিরছে লাল সবুজের প্রতিনিধিরা। ব্যাংককে কয়েক ঘন্টা যাত্রা বিরতি রয়েছে। এরপর বাংলাদেশ সময় আজ মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আফিদাদের। টুর্নামেন্টে গ্রুপ পর্বের 3 ম্যাচেই হেরেছে পিটার বাটলারের শিষ্যরা। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। জামিন দিতে ঘুষ চাওয়ার অভিযোগ প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে, তদন্তে 5 সদস্যের কমিটি গঠন। জ্বালানি তেলের জন্য গ্রাহকের লাইন বাড়ছেই, ভারতের কাছে প্রতিশ্রুতির চেয়ে বেশি ডিজেল দাবি। ফ্যামিলি কার্ড পাওয়া পরিবারগুলোতে ঈদের আনন্দ, এপ্রিলে কৃষক কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। ইরানে হামলা আরও তীব্র করার ঘোষণা যুক্তরাষ্ট্রের, মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা জোরদার। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।